মেকআপ আর ভরি ভরি স্বর্ণ দিয়ে সাজলে বিয়ের পূর্ণতা পায় তা কিন্তু নয়। আজকাল সবাই ট্রেন্ডে গা ভাসায়। আমরা অন্য কিছু করি, অন্য কিছু ভাবি। সবাই যা করবে আমাদেরকে কেন সেটাই করতে হবে। মূলত এসব নানান কথা ভেবেই রুবাব বিয়েতে রাজি হচ্ছিল না। আবার বন্ধুরা বলতে পারবেন না বিশেষ একটা দিনে সাজগোজ না করতে। ঐশ্বর্যও মেয়ে, তারও হয়তো বিশেষ দিন নিয়ে কিছু ইচ্ছে ছিল, কিন্তু শুদ্ধ থেমে যেতেই শতরূপা ঘাড় ঘুরিয়ে তাকালেন শুদ্ধর দিকে। চোখের পানিতে শুদ্ধর মুখটা বড্ড ঝাপসা দেখালো। বয়সে বড় না হলে উনি শুদ্ধর পা জড়িয়ে কেঁদে কৃতজ্ঞতা প্রকাশ করতেন। রুবাব যে এই নিয়ে চিন্তিত উনিও জানেন। ওনার চোখের পানি খাবারের সাথে মিশে যাচ্ছিল। সেটা দেখে সিমির ননদের কাঁধে হাত রাখতে শতরূপা দ্রুত নিজেকে সামলে নিলেন। তখন স্বর্ণ বলল, আপনার কোনো সমস্যা নেই ভাইয়া, এমনিতেও আমরা কখনো ভারী মেকআপ করি না, ওইসবে তেমন অভ্যস্তও নই। আমাদের শীতল শাস্তি পছন্দ, তবে সেটাও সাধারণভাবে, মানে লিমিট রেখে। ও তো ছোটো মানুষ, পরিস্থিতি অনুযায়ী আশা করি সেটাও বুঝবে। শীতলের সম্মতিসূচক মাথা নাড়ালো, হাসি মুখে বলল, আমারও কোনো সমস্যা নেই। শুদ্ধ এবার সায়নের দিকে তাকাতেই সায়ন হেসে ফেলল। ধীরে ধীরে পরোটা চিবাতে চিবাতে বলল, রুবাব যে আসলেই গাদা সেটা আমরা সবাই জানি। এই সামান্য একটা ব্যাপারে পেয়ারা খাওয়ার কিছু দেখছে না। তাছাড়া চৌধুরী বাড়ির মায়েরা যে যার মতো সুন্দর, একথা গর্ব করে বুক ফুলিয়ে বলতে পারি। ঐশ্বর্য তার নামের মতো সুন্দর, একথা সত্য। অ্যাক্সিডেন্টে যে একেবারে তার সৌন্দর্য খুয়ে গেছে তাও নয়। তাই ওইসব বালচাল না মাখলে আমার বউ বোনদের কিছু আসবে যাবে না। তাছাড়া কেউ কেউ তো না সেজেই আমাদের অবস্থায় যা তা করে ফেলেছে। ভাই, তুইও আহত হয়ে ব্যান্ডেজ ট্যান্ডেজ নিয়ে হসপিটালে বিয়ের ফুল ফুটিয়ে 16 কলা পূর্ণ করে ফেলেছিস। সাজগোছহীন রূপের যে এত পাওয়ার সেটা ওদের বিয়েতেই প্রমাণ পেয়েছিস। শেষ কথাটা সে শুদ্ধর উদ্দেশ্যে বলে দাঁত বের করে হাসল। তার কথা শুনে স্বর্ণ টেবিলের নিচ দিয়ে চিমটি কাটলেও থামল না, বরং বলল, তাছাড়া বাসর করে ঢুকে বউ আনবক্সিং করা আরেক প্যারা। সাজের জামালা না থাকলেই বরং ভালো হবে। সায়নের লাগাম ছাড়া কথা শুনে সাফওয়ান চৌধুরী এবার গলা খাঁকারি দিলেন। বোঝালেন ওনারা উপস্থিত আছেন। তবে ওনার গলা খাঁকারির শব্দে সায়ন থামল না। ঘাড় ঘুরিয়ে ওনার উদ্দেশ্যে বলল, করছো কেন? এমন ভাব করেছো যেন তুমি বউ আনবক্সিং করনি, তোমার জমজ ছানাপোনা উড়ে উড়ে এসেছে। সাফওয়ান চৌধুরী বুঝলেন ভুল মানুষকে থামতে বলেছেন। যে একবার কাউকে বাঁশ দিতে শুরু করলে স্টকে থাকা বাকি বাঁশ অন্যদের ঘাড়ে ঝুলিয়ে দেয়। তাদের কথা থামিয়ে এবার শরাফত চৌধুরী জানালেন, উনি 14ই নভেম্বর বিয়ের ডেট ঠিক করেছেন, অর্থাৎ হাতে আছে মাত্র 11 দিন। এ কদিনের মধ্যে সব আয়োজন করতে হবে। 3 ছেলের বিয়ে, কোনো কিছু কমতি রাখা যাবে না। যাতে কমতি না থাকে এজন্য প্রত্যেক সদস্যকে কাজ ভাগ করে দিলেন। নাস্তার টেবিলে ভিডিও কলে কথা হলো শাহাদা চৌধুরীর সঙ্গে। উনি বললেন সামনের সপ্তাহে ছুটিতে আসবেন। বিয়ের কার্ডও চলে এসেছে, আমন্ত্রণের কাজও শুরু হয়েছে। শুদ্ধ নাস্তা সেরে রেডি হয়ে বের হতে গেলে শীতল ঠোঁট উল্টে তাকালো। তখন শুদ্ধ চোখের ইশারায় বোঝালো রাতের বাইকে করে ঘুরবে। এ কথা শুনে শীতল কিছু বলল না। স্বর্ণের সাথে কি একটা দেখতে লাগলো। শুদ্ধ কিছু কার্ড নিয়ে বের হলো। সব ফ্রেন্ডদের একে একে কার্ড পৌঁছে দিয়ে গেল অর্কের বাসায়। অর্কের ফোন করে রিসিভ না করায় ভেতরে ঢুকতে হলো। তাকে দেখে অর্কের মা হাসি মুখে কথা বললেন। সবার খোঁজখবর নিলেন। অর্কর খোঁজ করলে জানালেন অর্ক ঘুমাচ্ছে, ওঠেনি এখনো। কাজের মেয়ে একগাদা নাস্তা এনে রাখলো সেন্টার টেবিলের উপরে। অর্ক যেহেতু ঘুমাচ্ছে তাই তাকে ডাকতে নিষেধ করলো শুদ্ধ। পরে কথা বলে নেবে বলে বিয়ের কার্ড নিয়ে ধরিয়ে দিয়ে উঠতে গেলে তাকে থামিয়ে দিলেন। স্নেহের সুরে বললেন, শুদ্ধ, তোমার সাথে কিছু কথা ছিল। আমি ভেবেছিলাম তোমাকে কল করব, কিন্তু নাম্বার না থাকায় কল করতে পারছিলাম না। তাছাড়া তুমিও দেশের বাইরে ছিলে। কোনো সমস্যা আন্টি? সমস্যা তো বটেই, আর প্রধান সমস্যা হলো তোমার বন্ধুকে নিয়ে। কি হচ্ছে ওর? এতদিন বিয়ের জন্য রাজি হচ্ছিল না, বলতো মেয়ে পছন্দ না। আমার চেনা জানার মধ্যে একটা মেয়ে দেখেছি, সব মিলে দুটোকে মানাবেও বেশ, কিন্তু তোমার জন্য কথা আগাতে দিচ্ছে না। আমার জন্য? আমি ঠিক বুঝলাম না আন্টি। উনি এবার ছেলের বয়সী শুদ্ধর হাতটা টেনে নিলেন। মমতাময়ী সুরে বললেন, আমি যে অর্কের স্টেপ মাদার, তুমি তো জানো বাবা। তবে আমি কিন্তু নিজে হাতে ওকে মানুষ করেছি। আমার সঙ্গে ওর সম্পর্ক ফ্রেন্ডলি, তাও জানো। কথা হচ্ছে আমি ছেলের বিয়ে দিতে চাই, এর জন্য তোমার হেল্প লাগবে। গত মাসে আমরা সিঙ্গাপুর চলে যাব।
এর আগে বিয়েটা সারতে পারলে আমার চেয়ে খুশি আর কেউ হবে না। শুদ্ধর মনে এবার খটকা লাগলো, বিশেষ করে কথা বলার ধরনে। কারণ স্বর্ণ, সায়ন আর শীতল শুদ্ধর বিয়ের কথা প্রায় জানাজানিও হয়েছে। আর অন্যের বাড়ির মেয়ে নিলে তাকে এভাবে বলার কারণ দেখছে না। তাকে বলছে মানে স্বর্ণ শীতল বাদে শখ বাকি আছে। আচ্ছা, উনি কি কোনোভাবে শখের কথা বলতে চাচ্ছেন? শুদ্ধর ভাবনা শেষ না হতেই উনি বললেন, শখের দায়িত্ব কি কোনোভাবে আমার ছেলেকে দেওয়া যায় না বাবা? তোমার বন্ধু কেমন তুমি তো জানো ভালো করেই। শুদ্ধ জবাব দিল না। অর্ক চোখ ডলতে ডলতে এসে দাঁড়াতেই শুদ্ধ উঠে দাঁড়ালো। অর্কের মায়ের উদ্দেশ্যে বলল, ভেবে জানাবো। এ কথা বলে অর্কের দিকে না তাকিয়ে শুদ্ধ পা বাড়াতেই অর্ক হতবাক হয়ে বলল। আরে ভাই, কি হয়েছে? রেগে আছিস কেন? শুদ্ধ এবার ঘুরে তাকিয়ে অকপটে বলে বসল, শখকে পছন্দ করিস? সোজা সবটা কথা বল। শখ? এর মধ্যে শখ এলো কোথা থেকে? যদি সৎ সাহস থাকে তাহলে আজ সন্ধ্যার পর পরিবার নিয়ে আসিস, সেখানে বসে ফাইনাল কথা হবে। আর যদি না আসিস তাহলে আমার বোনকে নিয়ে অযথা টানাহেচড়া করার দুঃসাহস দেখাস না। আসছে। এ কথা বলে শুদ্ধ পেরিয়ে গেল। তার কথার আগামাথা না বুঝে হতবাক হয়ে তাকিয়ে রইল অর্ক। তবে মায়ের দিকে তাকিয়ে বুঝতে বাকি রইল না মূল ঘটনা। করুণ সুরে বলল, আর কতবার বলবো, শখকে আমি যেভাবে কখনো দেখিনি। তোমার কসম, শখকে নিয়ে আমার মনে কোনো ফিলিংস নেই। তবুও কেন শুধু শুধু পাগল খেপালে মম? এখন কি হবে বুঝতে পারছো তুমি? তাছাড়া শুদ্ধই বা কি ভাবলো? ভুল কি করেছি? ঠিক ভুল যেটাই হোক, আমরা সন্ধ্যায় যাচ্ছি, ব্যাস। তুমি বুঝতে পারছো না কেন? আমি তোর বোঝার তুই বোঝ। আমি শখকেই তোর বউ বানাবো। ওর মতো কিউট একটা মেয়ে চোখের সামনে থাকলে চোখেরও শান্তি। আমার টেনশন হাই করে দিয়ে তুমি শান্তি খুঁজছো? শুদ্ধকে জানানোর আগে আমাকে জানাতে পারতে। ধর, ভাল লাগে না। এখন শুদ্ধকে বোঝাবো কি করে? এসবের আগে পিছে আমি নেই। এ কথা বলে অর্ক দ্রুত পায়ে বের হলেও শুদ্ধর নাগাল পেল না। দিশেহারা হয়ে ছুটল রুমের দিকে। চার্জে দেওয়া ফোন হাতে তুলে কল করলো তার বিপদের সঙ্গীদের। কামরান কল রিসিভ করলে অ্যাড করলো হাসান, স্যান্ডি আর হাসানকে। কামরান তখন অর্কের চুপসানো মুখ দেখে বলল, কিরে মামা, সকাল সকাল খুব কষে গেছে, আসবো নাকি পানের বোটা নিয়ে? কামরানের কথা শুনে বাকিরা হাসল। অন্য সময় হলে অর্ক ফাজলামি করতো, কিন্তু এখন টেনশনে ঘামতে শুরু করেছে। রীতিমতো সব গুলিয়ে যাচ্ছে। শখকে নিয়ে তার মনে যদি সামান্যতর ফিলিংস থাকতো তাহলে খুশিতে নাচত, কিন্তু সেরকম কিছুই না। বরং মেয়েটার বিয়ে ভাঙা নিয়ে যেমন খারাপ লেগেছিল, তেমনি ভুল মানুষের হাত থেকে বেঁচে ফিরে খুব খুশি হয়েছিল। তাছাড়া শুদ্ধ বোনদের নিয়ে বরাবরই পজিটিভ। বোনকে নিয়ে কোনো ধরনের মজা পছন্দ করে না, তাই তারাও এমন কিছু করতো না। সেখানে তার মা তাকে না জানিয়ে শুদ্ধকে বিয়ের প্রস্তাব দিয়ে বসে আছে। এক প্রকার লজ্জাও লাগছে। আরেকটা ব্যাপার হচ্ছে, এখন যদি সে বিয়েতে না বলে তাহলে শুদ্ধ ভাববে সে শখকে নিয়ে মজা লুটেছে। আবার যদি রাজি হয় তাহলে হয়তো ভাববে আগে থেকে শখকে পছন্দ করত। এখন দুদিকেই বিপদ। অর্ককে অন্য মনস্থ হয়ে পায়চারি করতে দেখে তখন স্যান্ডি বলল, কি হয়েছে বন্ধু, এত টেন্স দেখাচ্ছে কেন? শুদ্ধ এসেছিল বিয়ের কার্ড দিতে। তো তো আমি ঘুমোচ্ছিলাম, মমকে একা পেয়ে শখের জন্য বিয়ের প্রস্তাব দিয়েছে। শখ করে বিয়ের প্রস্তাব? শখ করে মানুষকে বাঘ পালতে দেখেছি, গাছ লাগাতে দেখেছি, কিন্তু বিয়ের প্রস্তাব দিতে দেখিনি। বাহ, ইউনিক ব্যাপার স্যাপার। বাল, মজা নিস না তো, এখন কি করব বল? কামরানকে থামিয়ে এবার স্যান্ডি সিরিয়াস হয়ে বলল, কি হয়েছে ভাই, ঝেড়ে কাজ দেখি। শুদ্ধর বোন শখ আছে না, মম ওর সাথে আমার বিয়ের প্রস্তাব দিয়েছে, তাও শুদ্ধর কাছে। এ কথা শুনে তিনজন এক যোগে বলে উঠল, কি তারপর? তারপর আর কি, শুদ্ধ আজ সন্ধ্যায় প্রস্তাব নিয়ে যেতে বলল, সেখানে ফাইনাল কথা বলবে। এখন আমি কি করে বোঝাবো আমার মনে শখের জন্য কোনো ফিলিংস নাই? এটা বলতে গেলে যদি রেগে যায়। এবার হাসান মুখ খুলল, এতে রাগার কি আছে? অবিবাহিত ছেলে মেয়ের জন্য বিয়ের প্রস্তাব আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু কথা হচ্ছে, আন্টি যখন চাচ্ছেন তাহলে তোর সমস্যা কি? এখন তো না, তোর জীবনে স্পেশাল কেউ আছে। শখ যথেষ্ট ভালো, সেটা তুই আমরা সবাই জানি। চৌধুরী বাড়ির মেয়ে নিয়ে কটূক্তি করার প্রশ্ন আসে না। বড় কথা, পৃথিবীতে তুইও একমাত্র ছেলে না যে বন্ধুর বোনকে বিয়ে করতে চাচ্ছিস। এত হাইপার হোস না। হাসানের কথায় যুক্তি আছে দেখে অর্ক বলল, কিন্তু আমার সমস্যা শখ নয়, শুদ্ধ। আত্মীয়ের মধ্যে আত্মীয়তা করলে সম্পর্ক নষ্ট হয়, আর শুদ্ধর সঙ্গে সম্পর্ক নষ্ট করার কথা ভাবতেও পারি না আমি। যারা সম্পর্কে যত্ন নিতে জানে না তাদের সম্পর্ক নষ্ট হয়।
আমাদের শুদ্ধ কেমন জানিস না তুই? আমার মতে রাজি হয়ে যা, দিন শেষে ভালো একজন জীবনসঙ্গী পাবি। কিন্তু কোনো কিন্তু না, রাজি হয়ে যা। তোদের ছাড়া যাব না, কিন্তু মার খেলে তোদেরকে নিয়ে খাবো। সব কত সন্ধ্যায় রেডি থাকবি, নো এক্সকিউজ। এভাবে বন্ধুদের সঙ্গে আরও টুকটাক কথা বলে অর্ক মায়ের কাছে গেল। মায়ের হাতের উপর হাত রেখে নিশ্চুপ হয়ে তাকিয়ে রইল। তারপর ধীরে সুস্থে বলল, তুমি কি সিরিয়াস মম? ইয়েস মাই সান। খুশি হবে? ভীষণ। ভেবে বলো, আমি কিন্তু তোমাদের বউ শাশুড়ির ঝগড়ার মধ্যে থাকবো না। তোমরা কেউ আমাকে ঝগড়াঝাটির মধ্যে জড়াতেও পারবে না। জড়াবো না। তাহলে রেডি হও, আজই রিং পরিয়ে আসবে। ফল, মিষ্টি, জামা কাপড় যা যা লাগে সব নিতে হবে। ছেলের কথা শুনে অর্কের মা হেসে অর্কের চুলগুলো এলোমেলো করে দিলেন। ছেলে ওনার কথা রাখায় খুশি হয়ে কপালে চুমু এঁকে দিলেন। তারপর অর্ক রেডি হয়ে মাকে নিয়ে শপিং মলে গেল। মা ও ছেলে মিলে ঘুরে ঘুরে শপিং করলো। ঘুরতে ঘুরতে হঠাৎ শুদ্ধর সাথে দেখা। শুদ্ধ তখন জুয়েলার্সের দোকান থেকে বের হচ্ছিল, হাতে কয়েকটা শপিং ব্যাগ। সে মূলত নতুন বইয়ের জন্য বানাতে দেওয়া গয়নাগুলোই নিতে এসেছিল। শুদ্ধ রাগলো না, হাসি মুখে টুকটাক কথা বলল। তাকে স্বাভাবিক দেখে অর্ক যেন হাঁপ ছেড়ে বাঁচল। মায়ের দিকে একবার তাকালে অর্কের মা হাসি মুখে বললেন, সন্ধ্যায় আসছি তাহলে। শুদ্ধ অর্কের দিকে তাকালে অর্ক এবার চোখ সরালো না, বরং হাসি মুখে সম্মতিসূচক মাথা নাড়ালো। শুদ্ধ নিজেও হেসে তার বাঁ কাঁধে হাত রেখে ছোট করে জবাব দিল, আয়। তারপর বিদায় নিয়ে বের হতে গেলে অর্কের মা দোকানিকে বলতে শুনল, আমার ছেলের হবু বউয়ের জন্য রিং আর গলার চেন দেখব, লেটেস্ট মডেলের কিছু দেখান। শুদ্ধ আর দাঁড়ালো না, নিজের কাজ সেরে বাড়ির পথে রওনা হলো। যেতে যেতে শারাফাত ও সাফান চৌধুরীকেও বাসায় ফেরার কথা জানিয়ে নিজেও বাসায় ফিরল। শুধু বাড়ি গিয়ে সর্বপ্রথম শখকে ডাকলো। ডাক শুনে শখের সাথে বাকিরাও এসে দাঁড়ালো ড্রয়িং রুমে। তখন শুদ্ধ মায়ের হাতে আগে সমস্ত গয়না তুলে দিয়ে সায়নের দিকে তাকালো। সন্ধ্যায় অর্কের মা বাবা শখ করে অর্কের বিয়ের প্রস্তাব নিয়ে আসবে। অর্ককে তো সবাই চেনো, আলাদা করে কিছু বলার নেই। আজ সকালে আমাকে জানিয়েছিল আমি বাসায় আসতে বলেছে। বড়রা সবাই মিলে সিদ্ধান্ত নিক। তাছাড়া এর আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেটা নিয়ে বসে থাকলে চলবে না। জীবন কারোর জন্য থেমেও থাকে না, বরং অল্পতে বেঁচে গেছি বলে লাখ লাখ শুকরিয়া। এ কথা বলে শুদ্ধ গলার স্বর খানিকটা নরম করে বোনকে ইশারা করে পাশে বসালো। তারপর বলল, এবার বল, তুই কি চাস? তুই হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না। তোর বিয়ের জন্য আমাদের কোনো তাড়া নেই। আমাদের কাছে তোর সিদ্ধান্ত সবার আগে। শখ মিনমিন করে উত্তর দিল, তুমি আর সায়ন ভাইয়া যা ভালো বুঝবে। এটা কোনো কথা না, সংসার করবি তুই। তোর যদি মনে হয় অর্ক ছেলে হিসেবে পছন্দসই, তাহলে কথা এগোবো, নয়তো তারা এলির সুবিধা মতো কিছু একটা বলে পাঠিয়ে দেবো। শখ এই ব্যাপারগুলোতে খুব লজ্জা পায়। নিজের বিয়ের কথা মুখ ফুটে বলা যায়, তবুও সে বলল, তোমরা আমাকেই সবসময় বেস্ট জিনিসটাই দিয়েছো, এবারও। শুদ্ধ এবার মা চাচিদের থেকে মত জানতে চাইল। ওনার মা ওনাদের মত নেওয়া জরুরি। ওনারা এক বাক্যে বলে দিল অর্ককে ভীষণ পছন্দ। তার বিশেষ গুণ, সে ভদ্র, সভ্য, শিক্ষিত, কর্মঠ ছেলে, দেখতেও সুদর্শন। সায়ন জানালো ছেলে হিসেবে ছেলেটা ভালো, সব দিক দিয়ে শখের সঙ্গে যায়। এত এত কথার মধ্যে শীতল হঠাৎ নখ কাটতে কাটতে শুদ্ধর দিকে প্রশ্ন ছুড়ল, সবার আগে আপনি আপনার মত জানান, কারণ বন্ধুত্বটা কিন্তু আপনার। সে ভালো হলো, আপনার বন্ধু নেশাখোর হলো, তবে দুজনেই যদি এক ঘাটের মাঝি হন, তাহলে আমরা মেয়ে দিব কি না সেটা ভেবে দেখব। শুদ্ধ ঘাড় ফিরিয়ে ঘুরিয়ে তাকালো তার থেকে 3 হাত দূরত্বে সোফার হাতলে বসা শীতলের দিকে। শীতল ভেবেছিল ধমক দেবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে শুদ্ধ বলল, একসাথে চলি, একই পেশে আছে, যথেষ্ট লয়াল। বন্ধু হিসেবে যেমন বেস্ট, বোন জামাই হিসেবেও বেস্ট হবে ইনশাল্লাহ। শীতল মজা করলেও শুদ্ধ তার কথাকে সম্মান করে সুন্দরভাবে জবাব দিল, কেননা মা চাচিদের মতো সেও এখন চৌধুরী বাড়ির বউ। তার মত বা সিদ্ধান্তকে সম্মান জানাতে হবে। স্বামী যদি বউকে সম্মান না করে, তাহলে অন্যরাও করবে না। শুদ্ধর মনোভাব বুঝে চৌধুরী গিন্নিরা একে অপরকে মুখ চাওয়াচাওয়ি করলো, খুশিও হলো। তারপর শুদ্ধ একবার শীতলের দিকে তাকিয়ে ফ্রেশ হতে চলে গেল। এ তাকানোর মানে বুঝে শীতলও সুযোগ বুঝে হাঁটা ধরল রুমের দিকে। একমাত্র বর বলে কথা, তার ডাক কি অমান্য করা সাজে? এরপর সময়টা যেন দ্রুতই কেটে গেল। সন্ধ্যার পর কামরান, স্যান্ডি, হাসান, অর্ক ও তার বাবা মা এলো। এক একজনের এক এক কাহিনীতে হাসতে হাসতে পেটে খিল ধরে গেল। মেয়ে দেখা নিয়ে বাড়াবাড়ি কোনো আয়োজন করা হয়নি। হঠাৎ বাড়াতে এলে যেমন গল্প আড্ডা হয়, ঠিক তেমন। এতে সব কিছুটা হলেও স্বস্তি পেল।
না চাইতেও অর্কের সাথে দু একবার চোখাচোখি হলো। দু পরিবারের উপস্থিতিতে রিং আর চেইন পরানো হলো। অর্কের মা খুব করে ধরলেন শুদ্ধদের সঙ্গে শখ অর্কের অনুষ্ঠানটাও সেরে ফেলার জন্য। জোর গলায় বললেন ওনাদের কোনো দাবি নেই, বরযাত্রী 20 জনের বেশি আসবে না, ওনারা সামনের মাসে চলে যাবে, তাই এই তাড়াহুড়ো। তাছাড়া অর্ককে একা রেখে গেলে উনি চিন্তায় থাকবে, শখ থাকলে আর কোনো চিন্তায় থাকবে না। অগত্যা দুই পরিবার মিলে রাজি হয়ে গেল। ওনাদের কথার মাঝে সবাই হই হই করে ছাদে গেল। উদ্দেশ্য হলো অর্ক আর শখকে সুযোগ করে দেওয়া। তবে সবাই গেলে তো হবে না, তাই দোতলা অবধি গিয়ে বাকিরা ঢুকলো শুদ্ধ রুমে। অর্কও ঢুকতে গেলে শীতল তখন শখের হাত ধরে সিঁড়ির দিকে যেতে যেতে বলল, ভাইয়া আপনি আমার সাথে ছাদে আসুন, আজ আমাদের বাড়ির চাঁদ দেখাবো, সবচেয়ে সুন্দর চাঁদ, দেখলে মন প্রাণ সব জুড়িয়ে যাবে। অর্ক শীতলের কথার মানে বুঝে নিঃশব্দে হাসলে শখ গাঁট হয়ে দাঁড়িয়ে রইল। অতঃপর তাদেরকে কথা বলার সুযোগ করে দিতে ছাদে পাঠিয়ে শীতল সিঁড়ি দিয়ে হুড়মুড় করে নামতে গিয়ে দেখলো মাঝ সিঁড়িতে শুদ্ধ দাঁড়িয়ে আছে। যাকে এসেছে তাহলে ভয় আর একটু হলে জ্ঞান হারাতো। শুদ্ধকে দেখে দ্রুত এগিয়ে গিয়ে শুদ্ধর বুকে মাথা রেখে জোরে জোরে হাঁপাতে লাগলো। তার অবস্থা দেখে শুদ্ধ আর কিছু বলল না, কারণ সে পাঠিয়েছিল শখ অর্ককে কথা বলার সুযোগ করে দিতে। তবে সাহসের জাহাজ ব্যাঙাচির ভিতরূপ দেখে খোঁচা মারতে ভুলল না। অতঃপর সময়টা যেন তাড়াতাড়ি কাটতে লাগলো। হাতে গোটা দিন নাকি তাড়াতাড়ি কাটে। 3 জোড়া বিয়ের জন্য যতটা না ব্যস্ততা ছিল সেটা আরও দ্বিগুণ হলো। 3 ভাই ও বাবা চাচারা মিলে পূর্বের আয়োজনের পরিকল্পনা পরিবর্তন করলো। পুরো চৌধুরী নিবাস ডেকোরেশনের জন্য লোকবল বাড়িয়ে দিল। এতে কাজও এগোতে লাগলো। বিয়ের কার্ডও বিলানো শেষ। বাড়ির মেয়েদের বিয়ের পোশাক নিয়ে বাড়তি ঝামেলায় পড়তে হলো না। শুদ্ধ ফেমাস ডিজাইনার ডেকে মাপ অনুযায়ী সকলের ড্রেস কোড সিলেক্ট করে ফেলল। মজার ব্যাপার হচ্ছে বরদের পছন্দের রং অনুযায়ী সিলেক্ট করা হয়েছে 4 বইয়ের লেহেঙ্গা, আর বউদের পছন্দকে প্রাধান্য দিতে সিলেক্ট করা হয়েছে বরদের বিয়ের শেরওয়ানি। আজ 12ই নভেম্বর। দেখতে দেখতে কেটে গেল মাঝখানে কয়েকটা দিন। আগামীকাল 4 দম্পতির গায়ে হলুদ আর তার পরের দিন বিয়ে। আয়োজনের কাজ প্রায় শেষ। চৌধুরী নিবাস সেজেছে অন্য রূপে। কি সুন্দর দেখাচ্ছে বাড়িটি। আজ বিকাল থেকেই আত্মীয়তা আসতে শুরু করবে। বিয়ের আয়োজন দেখতে নিকট আত্মীয়রা এমনিতেই আসে, অন্তরে বিষ রেখে কথায় মধু মিশিয়ে স্বর্ণ শীতলের সৌভাগ্যের প্রশংসা করে। বাড়ির সকলে সব শুনে, তবে বাইরের কারো কথা পাত্তা দেয় না। এখন বাজে বিকেল 4টা। ড্রয়িং রুমের সোফায় 4 হাত পা ছড়িয়ে টিভিতে সিরিয়াল দেখছে শীতল। পাকিস্তানি এই সিরিয়ালটা খুবই ভালো লাগে তার। বিশেষ করে সিরিয়ালের নায়কের গেজ দাঁতটা খুব বেশি পছন্দ। হিরো যখন কথা বলে বা রোমান্স করে সেও মিটিমিটি হাসে। টিভিতে চুপচুপ করে একবার দেখে, আবার সেই পর্বটাই ফোনে দেখে। টেনে টেনে রোমান্সটুকুই দেখে। এটা হচ্ছে গোপন তথ্য, যদিও জানে না কেউ। এই সময় ড্রয়িং রুমে কেউ থাকে না দেখে সে সিরিয়ালটা দেখছিল। কিছুক্ষণ আগে ঘেমে নিয়ে এত কেনাকাটা করে যে শুদ্ধ বাসায় ফিরেছে দেখছেও, তবু উঠেনি। শেষ করেই উঠবে ভেবে গাঁট হয়ে বসে আছে। তাকে টিভি দেখতে দেখে সিমিন শুদ্ধর খাবার গুছিয়ে রুমে চলে গেল। শখ দুপুরে খেয়ে এতক্ষণ নিজের রুমে বসে পড়ছিল। একটানা অনেকক্ষণ পড়ায় মাথা কেমন ঝিমঝিম করছিল, বিধায় এসে বসলো। 1 কাপ চা খেলে মন্দ হয় না ভেবে উঠতে গেলে সিরাত হুড়মুড় করে এসে 1 ঝুড়ি ফল তাদের খেতে দিল। অর্করা অনেক ফল মিষ্টি এনেছিল সেদিন, এখনও আছে। এত ফল না খেলে তো নষ্ট হয়ে যাবে। শীতল কি ভেবে যেন শখকে আর চোখে একবার দেখে টিভির দিকে তাকালো। তারপর টিভির রিমোট দাঁতে ঠুকতে ঠুকতে আফসোসের সুরে বলল, বুঝলে আপু, তোমার ভাইকে বিয়ে করে লস খেয়ে গেলাম। শখ থোকা থোকা আঙুর ছিঁড়ে পানি ভর্তি বলে রাখতে রাখতে বলল, কেমন লস? অন্য কাউকে বিয়ে করলে আমার একটা শখ পূরণ হতো, কিন্তু তোমার ভাইকে বিয়ে করে সেই শখটা জীবনও পূরণ হবে না। কি শখ শুনি? দরকার হলে আমি ভাইয়াকে বলবো কষ্ট করে হলেও যেন তোর শখ পূরণ করে। তা বলতো শুনি, কি শখ তোর? শীতল ফলের ঝুড়ি থেকে বড়সড় আঙ্গুরের থেকে তুলে নিল, মুখের উপর থোকাটা ঝুলিয়ে বলল, তোমার ভাই ভালো মানুষ হলে বাসর রাতে আমি এভাবে শুয়ে আঙ্গুর খেতাম, আর ডিজে গান ছেড়ে দিয়ে তোমার ভাইকে বলতাম, নাচ শালা নাচ, নেচে আমার মুড ঠিক কর। শীতলের কথা শেষ হতেই শখ বিস্ময় নিয়ে তাকালো। তারপর ঘাড় ঘুরিয়ে আশেপাশে তাকিয়ে নিচু স্বরে বলল, ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাকে হঠাৎ বিড়বিড় করতে দেখে শীতল পা নাচাতে নাচাতে বলল, পাগল হলে নাকি আপু? কেউ না মরতে কি সব বলছো? আগে মরতে তো দাও। শখ কিছু বলল না। একবার শীতলের দিকে তাকিয়ে পুনরায় ডাইনিং টেবিলের দিকে তাকালো। তার দৃষ্টি অনুসরণ করে শীতলও ডাইনিং টেবিলের দিকে তাকাতেই দেখলো শুদ্ধ খাবার খাচ্ছে। শান্ত ধীর গতিতে খাবার চিবাতে চিবাতে তার দিকে ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে আছে। তাদের অবস্থা দেখে শখ আস্তে করে কেটে পড়ল।
আশেপাশে কেউ নেই দেখে শুদ্ধ বলল, ও হ্যালো, এদিকে আসুন। শীতল গেল, তাকে পাশে বসতে ইশারা করলে বসলো। মার খাওয়ার ভয়ে আগেভাগে সরি বলল। শুদ্ধ জবাব না দিয়ে ভাতের লোকমা শীতলের মুখের সামনে তুলে ধরল। শীতল বলল, খেয়েছি আমি। আমি দেখিনি। আপনি আজকাল বেশি বেশি করে খাইয়ে কেমন কুমড়ো পটাশ করে ফেলেছেন। বেশ করছি। হার গেলে টাইপ স্লিম বউ লাগবে না আমার। জড়িয়ে ধরে শান্তি নেই। আমাদের দরকার গোলমোলো বউ। এখন যেমন আছেন একদম পারফেক্ট। বিশাল বহুল এক ফ্ল্যাটের বদ্ধ রুমে হাঁটু ভেঙে ভঙ্গিতে বসে আছে ইয়াসির। এলোমেলো পরনের বেশভূষা, তার সামনে ছড়িয়ে ছিটিয়ে আছে নামি দামি ব্র্যান্ডের ফাঁকা কাচের বোতল। রুম জুড়ে ভ্যাপসা গন্ধ। টিভি চলছে। টিভিতে ব্রেকিং নিউজে দেখা যাচ্ছে পুলিশ তার ডেরায় হানা দিয়েছে। খুঁজে পাচ্ছে অবৈধ টাকার পাহাড়, অস্ত্র, মাদকদ্রব্য সহ কঙ্কাল সার, মৃত জীবিত মানুষের লাশ। এত কষ্টের গড়া পাপের রাজ্য ধূলিসাৎ হয়ে যাচ্ছে দেখে তার কি কষ্ট পাওয়া উচিত? যে টাকার জন্য নিজের বন্ধুকেও এককালে শেষ করেছিল, আজ সেসব অন্যদের দখলে। সেও জীবনভর আত্মসাৎ করতে পারল না বললেও ভুল হবে, বলা বাহুল্য করল না, কারণ সে নিজে পুলিশকে খোঁজ দিয়েছে। একটা সময় ভাবতো এই পৃথিবীতে টাকাই সব, টাকায় মানুষের জীবনের সকল অপূর্ণতা পূরণ করে দেয়। সুখ থাকা টাকায়। যার টাকা আছে সেই হচ্ছে রাজা। নিজেকে রাজার হালে নিতে গিয়ে বিবেকের ধার ধারেনি কখনো। পাপ পুণ্যের হিসেব কষেনি। কেন কষবে? টাকায় তার পকেট গরম, যা মন চেয়েছে করেছে। শরীরের টান পড়লে টাকা ছিটালে কত মেয়ে দেশ বিদেশ যখন যা নজর এসেছে দখলে রেখেছে। শুধু দখল করতে পারল না শীতলকে। ওই ছোট্ট পুচকে মেয়েটা তাকে গোহারান হারিয়েছে। কত জেদ ভাবা যায়। সে কেবল ছুঁয়েছে বলে তার ছোঁয়া মুছতে হসপিটালে শুদ্ধর নামে কবুল পড়েছে, যাতে তার জীবনের কোথায় ইয়াসিন নামের ছায়াটাও না থাকে। সবাই তাকে বলে মাফিয়া, পাষাণ, নিষ্ঠুর। তাহলে এই মেয়ে কি? সে তো বুলেট না ছুঁড়েও তাকে রক্তাক্ত করে ফেলেছে। এমনভাবে তাকে ভেঙেছে শিরদাঁড়া তুলে উঠে দাঁড়ানোর ক্ষমতাটুকু নেই। এসব ভেবে সে সোফায় মাথায় এলিয়ে দিল। সিলিংয়ের দিকে তাকিয়ে তাচ্ছিলের হাসি হাসল। এক হাত বাড়িয়ে সেন্টার টেবিলের উপর থেকে ফ্রেম হাতে তুলে নিল। ফ্রেমটাতে দুটো ছবি রাখার কেস রয়েছে। ডান পাশের কেসে তার মায়ের ছবি, আর আরেকটাতে শীতলের। নিশা করে চোখ ঝাপসা দেখছে। অনেকদিন পর মায়ের ছবিতে হাত বুলিয়ে থম মেরে রইল। মা মরার পর আর কবে কেঁদেছে মনে পড়ে না, তবে শীতলের বিয়ের দিন কেঁদেছিল। হামাও করে অসহায় সুরে কেঁদেছিল। কাউকে আঁকড়ে ধরে কাঁদার মানুষটা তার জীবনে কখনো ছিল না, আজও নেই। সেবার শীতলের ছবির দিকে তাকালো, হাসলো, তারপর বিড়বিড় করে বলল, শখের পুরুষ খুন করলেও মাফ, তাই না বাবুই? যত দোষ সব আমাদের মতো হব হতবাগার। আমি মাফিয়া বলে রিজেক্ট করলে, অথচ শুদ্ধের খুন করার দৃশ্য দেখেও তুমি নিশ্চুপ। ন্যায় অন্যায় সাজা কি আমাদেরই প্রাপ্য? এ কথা বলেই ইয়াসির থেমে গেল। মনে পড়ল শীতলের সঙ্গে তার পুনরায় কথা বলার মুহূর্তটুকু। ইগরকে মারার ভিডিও শীতলকে পাঠিয়েছিল সে। ভিডিওটা এমনভাবে করা যেন শুদ্ধই ইগরকে মেরেছে। কিন্তু শীতল দেখে কিয়ৎকাল চুপ ছিল। 1.5 ঘন্টা পর তাকে হতবাক করে দিয়ে মেসেজ করেছে, মাঝে মাঝে নিজের ভালোর জন্য দু একটা জঞ্জাল সরানো খুব দোষের কিছু না। এ কথা শুনে কে বলবে এই মেয়েটাই চৌধুরীদের ছোট কন্যা? ওই মিষ্টি মুখের মেয়েটা এত কঠিন কথাও বলতে পারে? কি অদ্ভুত! বয়সে ছোট মেয়েটা তাকে বুড়ো আঙুল দেখিয়ে বারবার বুঝিয়ে দিচ্ছে ভালোবাসা মানে কখনো অধিকার দেখিয়ে জিতে নেওয়া, কখনো ভালোবাসার তীব্র তাগিদে অনেক কিছু জেনেও না জানা, না দেখা। সে হাসলো। বড্ড লোভ হলো পাজি মেয়েটা কেন যে তাকে এক ফোঁটা ভালোবাসা ভিক্ষা দিল না। না দেওয়াতে আজকে নেশার টাল হয়ে মায়ের কাছে অভিযোগের পসরা খুলে বসলো। মায়ের ছবিতে হাত বুলিয়ে কান্না ভেজা সুরে বলল, পৃথিবীতে পাপীদের কোনো মূল্য নেই মম। সবাই মুখেই বলে পাপীকে নয় পাপকে ঘৃণা করে, কিন্তু প্রকৃতপক্ষে তারা পাপের থেকেও পাপীকে ঘৃণা করে। যে পাপ দিনে ঘৃণা করে সেই পাপের টাকায় রাতে ভাগাভাগি করে। ভাগে কম পড়লে খুনাখুনিও হয়ে যায়। আমার দোষ, আমি পাপী। পাপীর তকমা গায়ে ল্যাপটানোর কারণে আমার নাকি ভালোবাসতে নেই, ভালোবাসার মানুষ চাইতে নেই। আমার জন্য ভালোবাসা নিষিদ্ধ, চাওয়া পাওয়া নিষিদ্ধ। কিন্তু ভিলেনকে তো আর কেউ আগবাড়িয়ে ভালোবাসে না, পেতে চায় না। পূর্ণতার যুদ্ধ ঘোষণা করে লড়াইতে নামে না, অথচ ভিলেনরাও হারাতে হারাতে ক্লান্ত। এটা কেউ দেখে না, বুঝে না ভিলেনদের জীবনে আচমকা মধুমাস আসতে পারে। আর আশাটা কি অন্যায় বলো? ভিলেনেরও তো মন থাকে, মন বলে প্রিয় বলে কাউকে ডাকতে, পাশে রাখতে, বুক আগলে রাখতে। কিন্তু নিষ্ঠুর প্রিয়রাও ওই পাপের দোহাই দিয়ে মুখ ফিরিয়ে নেয়। মুখ ফিরানো প্রিয়কে যখন নিজের কাছে রাখতে উঠে পড়ে লাগে, তখন আমাদের নাম রচিত হয় ভিলেন নামে। এ সমাজ, সমাজের মানুষগুলো শুধুই পারেই আঙুল তুলে তীরবিদ্ধ করতে পারে। এতে রক্তে ঝরল নাকি পুরনো দগদগে ঘা পুনরায় দগদগে হলো, কেউ দেখে না, কেউ না।
এটুকু বলেই আসির থেমে গেল। চোখের পাতা দুটো ভারী হয়ে বুঝে এসেছে। নেশার তালে মায়ের কাছেও ঠিকঠাকভাবে অভিযোগ করতে পারল না, অথচ বুকের ভেতর অসহ্য ব্যথায় জর্জরিত। সে সোফা থেকে মাথা তুলে উঠতে গিয়ে পা ভুরকে নিচে পড়ল, ব্যথাও পেল ভীষণ। তবে আর ওঠার চেষ্টা করল না, হাত পা ছড়িয়ে মেঝেতেই শুয়ে রইল। একটু পর বিড়বিড় করে তার ভীষণ পছন্দের একটা গানের লিরিক্স আওড়ালো। One day I'm gonna fly away. One day when heaven calls my name, I lay down, I close my eyes at night, I can see morning light.